আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শপথ অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতারা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জনসমুদ্র। নির্বাচনী ইশতেহারে আস্থা রেখে বিএনপিকে জয়ী করেছে দেশবাসী, মন্তব্য প্রধানমন্ত্রী। জনগণের কাছে ওয়াদা বাস্তবায়নের প্রতিশ্রুতি, জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান। দলমত নির্বিশেষে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের আমিরের। বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট নির্মাণে জাপানকে অনুরোধ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 যুবক নিহত, আহত অনেকে। কয়েকজনের অবস্থা গুরুতর বিজিবি। এবং গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় নেতা সহ লাখো ভক্ত অনুরাগীর সামনে রাজ্যপাল আর.এন. রবির কাছে শপথ পড়েন শুভেন্দু ও তার মন্ত্রিসভার সদস্যরা। শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ্যের নতুন মন্ত্রীরা বলেন, 21টি রাজ্যে বিজেপি সরকারের সফলতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো বাংলা বধ করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। টানা 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির কাছ থেকে পশ্চিমবঙ্গের মসনদ ছিনিয়ে নিল গেরুয়া দলটি। শনিবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা ও একসময় মমতার ডান হাত হিসেবে খ্যাত শুভেন্দু অধিকারী। শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এরপর রাজ্যপালের কাছ থেকে একে একে শপথ পড়েন শুভেন্দুর মন্ত্রিসভার সদস্যরা। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। অনুষ্ঠানটিতে রাখা হয়েছিল শতভাগ বাঙালিয়ানার ছাপ। দেবী দুর্গার আরাধনার ছবিতে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। অতিথিদের পরনে ছিল ধুতি পাঞ্জাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু নিজেও পরেছিলেন গেরুয়া পাঞ্জাবি। ময়দানে ছিল শতাধিক মিষ্টি ও ঝালমুড়ি সহ নানা বাঙালি খাবারের স্টল। লোকসংস্কৃতির নিদর্শন ও রবীন্দ্রসঙ্গীতের আয়োজনও মন কাড়ে অনেকের। শপথের পাশাপাশি অনুষ্ঠানটি যেন ছিল বাঙালির পরম বন্ধু রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানোরও উপলক্ষ। এবং সেই সঙ্গে আছেন সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু। শপথ শুরুর আগেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিণত হয় জনসমুদ্রে। ঐতিহাসিক ক্ষণটির সাক্ষী হতে এসেছিলেন অভিনেতা, শিক্ষক, ব্যবসায়ী, সন্ন্যাসী ও নানা শ্রেণী পেশার প্রতিনিধি সহ লক্ষাধিক মানুষ। ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। পশ্চিমবঙ্গে বিজেপিকে নিরঙ্কুশ সমর্থন দেয়ায় জনতাকে মাটিতে লুটিয়ে প্রণাম জানান নরেন্দ্র মোদী।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড ময়দান ও আশপাশের এলাকায় ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে দিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি। জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা 2টি। ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেওয়ায় থালাপতি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা 118 হয়নি। এর আগে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারায় সরকার গঠনে তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতি আস্থা রেখে দেশবাসী ধানের শীষকে বিজয়ী করেছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় এসেছে জনগণের কাছে দেওয়া ওয়াদা বাস্তবায়নের। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও সহযোগী 3 সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিহিংসার পরিবর্তে জাতীয় স্বার্থে ঐক্য ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার কথা পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার উপর অনেকাংশে সরকারের সফলতা নির্ভর করছে বলেও জানান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপি সহ 3 অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও মহানগর নেতাদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী মতবিনিময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সারা দেশের জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী দলের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে বলেন, যে কোনো মূল্যে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই, যেই দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। নিরাপদ, বাসযোগ্য, আত্মনির্ভরশীল দেশ গড়ার কথা পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিএনপি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও সব মত পথকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় তার সরকার। আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এ সময় দেশ পরিচালনায় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে 52% মানুষ এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সরকার গঠনের 2 মাসের মাথায় তৃণমূল নেতাদের নিয়ে এ বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন মাঠ পর্যায়ের নেতারা। এদিকে সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় জমান। নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের তৈরি স্মার্ট কারে চড়ে এই কলেজ ছাত্রকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ওয়াকিমুল ইসলাম ছোট স্মার্ট কারের নানা দিক প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়। পরে ওয়াকিমুল ইসলামের নিয়ে তার তৈরি বিশেষ স্মার্ট কারে চড়েন প্রধানমন্ত্রী। ব্যাটারি চালিত ছোট এই যানের নাম দেওয়া হয়েছে A2I স্মার্ট কার।
প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের এই তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে কম খরচে ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলাম জানান, একাই চলাফেরা করার চিন্তা থেকেই তার এই উদ্ভাবন। প্রধানমন্ত্রী এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, সকাল 7:45 রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG-201 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আইন, বিচার ও সংসদ সদস্য বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ SY রামাদান, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানায়। রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, কর্মচারীগণ এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। দলমত ও ধর্ম নির্বিশেষে মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। 7 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো অসম চুক্তি আছে যা পর্যালোচনা করা হচ্ছে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ করা হয়েছে, তারা ইতিবাচক সাড়া দিয়েছে। বলেন, থাইল্যান্ডে চিকিৎসারত আহত জুলাই যোদ্ধারা গণভোটের পূর্ণ বাস্তবায়ন চায়। এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয়, আমরা তার বিপক্ষে। এটা যদি এমনও হয় যে এমন কোনো দেশ আছে, গোষ্ঠী আছে যাদেরকে আমরা ভালোবাসি না, যারা আমাদের ক্ষতি করেছে, কিন্তু এখন তারা মজলুম, এই মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থা পরিষ্কার। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। চোরাচালানের উদ্যোগে শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদার সীমান্তে গেলে BSF এর গুলিতে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে কলেজ ছাত্র মোরসালিন ও মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন। 2 জনের মরদেহ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন সাইট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম 2 জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। গ্রামের সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে ওদের পরিবারটা একটা। তো এই ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে পড়াশোনা করতো গোপীনাথপুর কলেজে, এবার ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট। তো এই যে সীমান্ত হত্যাটা আসলে এটা মেনে নেওয়া যায় না, বা একটা প্রাণ এত সস্তা না। ক্যাম্প থেকে বলছে আপনার লাশ আসতে, বিএস আপনাকে ফোন ধরতেছে না, ফোন কাইটা দিতেছে। তো যত দ্রুত সম্ভব লাশটা এনে দেওয়ার ব্যবস্থা করে দিই। সীমান্ত হত্যা আসলে এটা তো অত্যন্ত অমানব। তো আমরা চাই যে কোনো উপায়ে প্রশাসনের মাধ্যমে হোক, আসলে অন্তত পক্ষে এই যে সরাসরি শুট করাটা এটা অন্তত পক্ষে বন্ধ হোক। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গৃহকর্তা ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান। অভিযোগ, তিনি তার 3 সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন। ফোরকান পেশায় প্রাইভেট কার চালক। আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুদের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজামান সজীব। একটি মর্মান্তিক ঘটনা দিয়ে শুরু হলো শনিবার সকাল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের একটি বাড়িতে 5 জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। 3টা বাচ্চা একদিকে, আর ছোট বাচ্চারা মাদক দ্রব্য যে কোনো নেশা জাতীয় জিনিস খাওয়াই মারছে, আর বড় মায়েরাকে অনেকগুলো কূপ দেয়, কূপ দেওয়ার কারণে মারা যায়।
আর মেজুটারও কোপ দেওয়া হয়। আর যে খেলাটা ওটা একটা খাটে ছিল, ওকে কোপ দিয়ে মারা হয়। আর যে মহিলাটা ছিল, যেটা দেখতে পারলাম, 2 হাত এইভাবে বাঁধছে, বাঁধার পরে মুখে টিস্যু দিচ্ছে, টিস্যু দেওয়ার পরে কষ্টিপ দেওয়া হয়েছে, তারপরে ওকে যখন করে মারা হয়। গেটটা খুলে দেখি যে আমার 3 ভাইয়ের বেটি মারা মানে মারছে, আমার ছোট ভাইরে মারছে, পাশের রুমে আসলে আমার ছোট বোন, তাকে মেরে ফেলানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের কারণে গৃহকর্তা ফোরকান মিয়া 3 সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। হত্যার পর বিষয়টি ফোরকান নিজেই ফোন দিয়ে শ্বশুরবাড়িতে জানায়। তাদের বাড়ি গোপালগঞ্জ সদরে। তারা কাপাসিয়ায় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ পেয়েছি। হত্যাকাণ্ডের শিকার 3 শিশু ঘরের মেঝেতে, শ্যালকের মরদেহ খাটের উপরে এবং নারীকে হত্যার পর তার লাশ জানালার গ্রিলের সাথে বেঁধে রাখা হয়। হত্যাকাণ্ডের সময় নিহতদের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার ঘটনাও ঘটে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। সকাল 9:10 দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়। বিকেলে তাকে গ্রামের বাড়ি মাদারীপুরে দাফন করা হবে। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর পুলিশ নিশ্চিত করে সহপাঠী লিমন সহ বৃষ্টি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। একটি স্বপ্নের নাম ছিল বৃষ্টি। যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, অথচ দেশে ফিরল তার নিথর দেহ। মাত্র 27 বছর বয়সে বৃষ্টি ছিলেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডার মেধাবী পিএইচডি শিক্ষার্থী। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করা এই তরুণীর স্বপ্ন ছিল দেশ ও পরিবারকে নিয়ে, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক নির্মম হত্যাকাণ্ডে। বাংলাদেশ সময় সকাল 9টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার মরদেহবাহী বিমান। সকাল 10টার দিকে কার্গো ভিলেজ এলাকা থেকে যখন অ্যাম্বুলেন্সটি বেরিয়ে আসে, তখন সেখানে উপস্থিত স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। মা বাবার আহাজারি আর স্বজনদের নিথর দৃষ্টি জানান দিচ্ছিল এক অপূরণীয় শূন্যতার কথা। গত 16 এপ্রিল আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন সহ নিখোঁজ হওয়ার পর পুলিশ নিশ্চিত করে তারা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে। যে ডিগ্রি হাতে নিয়ে হয়তো একদিন দেশে ফিরতেন 2 সহপাঠী, আজ সেটাই হয়ে উঠছে তাদের শেষ স্মৃতি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। নিয়ম ভেঙে 12 বছরের কম বয়সীদের নিবন্ধন করায় 5 বাংলাদেশের ভিসা বাতিল করেছে সৌদি আরব। এই ঘটনায় 5টি এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এখন পর্যন্ত 78,000 হজ যাত্রীর মধ্যে 15টি অভিযোগ পেয়ে তার সমাধানে কাজ করেছে সরকার বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। খায়রুল ইসলামের রিপোর্ট। আর মাত্র 13 দিন পর অর্থাৎ 21 মে শেষ হচ্ছে হজযাত্রার কার্যক্রম। বিশ্বের লাখো মুসল্লি জড়ো হচ্ছে মক্কা মদিনায়। চাঁদ দেখা সাপেক্ষে 25 কিংবা 26 মে তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফার ময়দান। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
সব ধরনের ঝামেলা ছাড়াই হজ সুন্দরভাবে সম্পন্ন করার বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। তবুও কয়েকটি এজেন্সির বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। এরই মধ্যে 12 বছরের নিচে হজের নিবন্ধন করায় 5 এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। একজন হজযাত্রী, তার 5 বছরের একটা বাচ্চা, তিনি হজে যাবেন, তার সস্ত্রীক, তার 5 বছরের বাচ্চাটি তিনি রেখে যেতে চান না। এইসব চাপে অনেক এজেন্সি, যেহেতু সৌদি থেকে নির্দেশনাটা ছিল না বা নিষেধাজ্ঞা ছিল না, সেই কারণে সরকারের এই নির্দেশনাটা অনুসরণ না করে তারা নিবন্ধন করেছেন। সৌদি সরকার তাদের বিষয়ও দিয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই এজেন্সিগুলো সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত ছিল। যারা করে নাই, কেন করে নাই, সেই বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখব। তাদেরকে শোকজ করা হলো, এই বিষয়টা কিন্তু পরবর্তীতে এটা আরো অধিকতর তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে কিন্তু এই এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হজ যাত্রীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে কয়েকটি এজেন্সির বিরুদ্ধে। বলা হচ্ছে নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করেও হজে যাওয়ার সুযোগ হয়নি কিছু যাত্রীর, কারণ অতিরিক্ত মুনাফার লোভে তাদের নিবন্ধন বাতিল করে নতুনদের সাথে চুক্তি করেছে অভিযুক্তরা। সর্বোচ্চ 15 জন হজযাত্রী এরকম আমরা অভিযোগ পেয়েছি। আমরা সেই এজেন্সিগুলো থেকে তাদের অর্থ আদায় করে তাদেরকে পুনরায় হজে যাওয়ার ব্যবস্থা করেছি, এবং যে এজেন্সিগুলো এই কাজের সাথে জড়িত আমরা তাদের বিষয়টি অবশ্যই মন্ত্রণালয় ব্যবস্থা নেবেন, হাবের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব। যেহেতু একটা আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। নিবন্ধন ছাড়া কেউ এবার হজে গেলে 20,000 রিয়েল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষা করছে আমেরিকা। সিএনএন-এর সাথে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালীতে স্বল্প পরিসরে অভিযান চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে তেহরানের সাথে সম্পর্কের জেরে চায়নার কয়েকটি কোম্পানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর কয়েকদিন পরে দেশটিতে সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে তার। ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, আলোচনার টেবিলেও যুদ্ধেও মনোভাব নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এক্স বার্তায় এমন অভিযোগ করেন তিনি। অন্যদিকে আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধকে চরম অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ ও চীনের সম্পর্কে শিক্ষায় সেতুবন্ধন হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন। বলেন, সরকার প্রচলিত জিপিএ 5 কেন্দ্রিক মুখস্থবিদ্যা পরিহার করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে চায়। সকালে রাজধানী সেগুন বাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরামের উদ্বোধনে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, 50 বছর আগের দরিদ্র চীন আজ শিক্ষানীতির মাধ্যমে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা বলেন তিনি। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে 3য় ভাষার শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের ক্লাসরুমে পড়াশোনার মান নিশ্চিত করতে হবে। আমাদের স্কুল কলেজের স্বল্পতা রয়েছে, কোয়ালিটি স্কুলের অভাব রয়েছে। অতএব সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত করা এবং কোয়ালিটি এডুকেশন করার আমাদের পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করব। এমনভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যেখানে কোনো ভয় ভীতি থাকবে না, যেখানে ক্লাসে যাওয়ার জন্য তোমাদের আনন্দ হবে। আস্তে আস্তে আমরা বাংলাদেশের প্রতিটা স্কুলে ক্লাস 1 থেকে শুরু করে সবার জন্য একরকম স্কুল ড্রেসের ব্যবস্থা করব, স্কুল ব্যাগের ব্যবস্থা করব, জুতার ব্যবস্থা করব, আমরা মিড ডে মিল অর্থাৎ স্কুলের টিফিনের ব্যবস্থা করব। সুনামগঞ্জের হাওরের পানি যত কমছে ততই বাড়ছে কৃষকদের ঋণের বোঝা। কাঙ্ক্ষিত ফসল আবাদ করে ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ধানের উপর টাকা এনে কিংবা বিভিন্ন সংস্থা থেকে নেওয়া কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবেন সেই সামর্থ্য বা সম্বল নেই তাদের। সুনামগঞ্জ থেকে এহসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপু রিপোর্ট।
বছরের পর বছর ফসল আবাদ করলেও ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি সুনামগঞ্জের হাওরের কৃষকদের। মোটা সুদে ঋণ নিয়ে ফসল আবাদ করে পথে বসার মতন অবস্থা অনেক কৃষক পরিবারের। যখন মানুষের টাকা আনছি তো দিতে আসলাম, যদি তারিখের পরে দিতে হবে দেওয়া লাগে। ওই যে 2টা কিস্তি 50,000 টাকা তুললে আমি 2টা কিস্তি দিয়েছি না, একটা কিস্তি বাড়িতে নিছে আর একটা কিস্তি আমি বৃষ্টির মাঝে বীজ জানি দিয়েছি। বিভিন্ন আর্থিক সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর এলাকার কিষানীরা। 5 কেয়ার জমিন করছি তো পানি নিচে গা, মানে আমি কিভাবে কিস্তি দিমু? আজকে কিস্তির অফিসার আয়া গেছে, আমি কিস্তি দিতে পারছি না, কইছে আরো 15 তারিখ দিতাম, মানে আমি কিভাবে দিমু? ঋণ তো মানুষ দিত না আমরারে, মানে দান নাই কোনটা নাই, আমি কি কইরা কিস্তি দিমু? আর বাচ্চারা কেমনে ফালমু? ঋণ করে ফসল আবাদ করে মোটা অঙ্কের ঋণের জালে জড়িয়ে পড়ছে হাওরের কৃষকরা। ঋণ পরিশোধ করতে পুনরায় আবারও ঋণ তুলতে হচ্ছে। এতে বছরে বছরে বাড়ছে ঋণের বোঝা। আমরা তো নিজের ক্ষেত করি না, মালিকের ক্ষেত করি। তো মালিকের ক্ষেতটা করে আমরা সুকো আনি বা টাকা দিয়ে আনি। আমরা মালিকের টাকাটা আগে দেওয়া লাগে, আর সুকো যা আনি এখন আমরা দানটা আমরা দিতে হইব। এগুলো দান নষ্ট হোক ফাইনে হোক এটা তাই মানবো না, আমরা দানটা দিতে হইব। এই কৃষকের মতন আরও এই গ্রাম সহ আরও আশপাশে যারা কৃষক যারা রয়েছেন তাদের অবস্থা একই। এখানে তারা অন্যের জমিতে ফসল আবাদ করেন, সেক্ষেত্রে তারা যেহেতু তাদের কাছে নগদ অর্থ নেই, তাই তারা ঋণ কিংবা বিভিন্ন সংস্থা থেকে কিস্তি তুলে এই ফসলি জমিগুলোতে আবাদ করেন। তবে এবারের বৃষ্টির পানিতে যেহেতু তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই সব কিছু মিলিয়ে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের চোখে মুখে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আবারও শুরু হয়েছে বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশের সব স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হবে। সারা দেশ ঘুরে এখন চলছে ঢাকা জোনের প্রতিযোগিতা। এটি অনুষ্ঠিত হচ্ছে শহীদ পুলিশ স্মৃতি কলেজে। মার্কস অলরাউন্ডারের 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেককে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার। এবারে আন্তর্জাতিক সংবাদ। সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পরও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আগামী সাধারণ নির্বাচনেও তিনি দলের নেতৃত্ব দেবেন বলেও আশা করছেন তিনি। তবে স্থানীয় সরকার নির্বাচনে দলের পরাজয়ের দায় স্বীকার করেছেন স্টারমার। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে নাইজেল ফারাজের অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকে 350টির বেশি আসনে জয় পেয়েছে। এই বড় পরাজয় 63 বছর বয়সী স্টারমারের দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জকে আরও জোরালো করল। এদিকে স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনেও লেবার পার্টি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে। 2 বছর আগে 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয় পায় স্টারমারের দল লেবার পার্টি। এবারে জানিয়ে দেব খেলার খবর। মিরপুর টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 45 রান। এর আগে গতকালে 4 উইকেটে 301 রান নিয়ে খেলতে নেমে মুশফিকুর রহমানের 50-তে 400 রানের কোটা পার করে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের তোপে দ্বিতীয় দিনে দ্রুত কিছু উইকেট হারালেও শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় 413 রানের পুঁজি পায় টাইগাররা। দ্বিতীয় দিনের খেলায় শেষ 6 উইকেটে হারিয়ে 112 রান যোগ করে লাল সবুজের দল। মোহাম্মদ আব্বাস 92 রানে 5টি উইকেট তুলে নেন।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শপথ অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতারা। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও জনসমুদ্র। নির্বাচনী ইশতেহারে আস্থা রেখে বিএনপিকে জয়ী করেছে দেশবাসী, মন্তব্য প্রধানমন্ত্রী। জনগণের কাছে ওয়াদা বাস্তবায়নের প্রতিশ্রুতি, জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান। দলমত নির্বিশেষে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জামায়াতের আমিরের। বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট নির্মাণে জাপানকে অনুরোধ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 যুবক নিহত, আহত অনেকে, কয়েকজনের অবস্থা গুরুতর বিজিবি। এবং গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।